দর্শক শুভেচ্ছা জানাই। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা করোনাকালীন প্রেগনেন্সি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং এসএমএসের জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং এসএমএস করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/মাছরাঙা টেলিভিশন লাইভে। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন, এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। করোনাকালীন প্রেগনেন্সি সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অবস্টেট্রিক্স এবং গাইনোকোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার কাজী শামসুন নাহার। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ তোমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিকসে আমাকে কথা বলতে আসার জন্য। একজন গর্ভবতী নারীর উপর কোভিড-19-এর কী ধরনের প্রভাব পড়তে পারে? আচ্ছা, এখনকার সময়ে যেই স্টাডিগুলো করা হয়েছে, করোনা তো ওয়ার্ল্ড ওয়াইজই সারা বিশ্বেরই একটা মহামারী আকার ধারণ করা একটা রোগ। সেই ক্ষেত্রে আমরা এর মধ্যে যে উপাত্ত বা রিসার্চ রেজাল্টগুলো পেয়েছি তার মধ্যে দেখা গিয়েছে যে প্রেগনেন্সি ইটসেলফ নিজে করোনার ঝুঁকি বাড়াচ্ছে না, যে অন্যদেরও যা চান্স, অন্যদেরও যেভাবে করোনা হতে পারে প্রেগনেন্ট মায়েরও সেভাবে হতে পারে। তবে প্রেগনেন্সিতে যদি করোনা হয় তাহলে অন্য নন প্রেগনেন্ট মায়েদের চেয়ে এই মায়েরা স্বাস্থ্য ঝুঁকিতে একটু বেশি পড়বে। সেই ক্ষেত্রে তাদের রোগ হওয়ার পরে রোগ জটিলতার দিকে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এটা একটা প্রবলেম। তাছাড়া এমনিতে যখন করোনা পজিটিভ হচ্ছে কোনো প্রেগনেন্ট মহিলার, অন্যদের মতোই 2/3 কিন্তু সুস্থই থাকবে, তেমন কোনো উপসর্গই থাকবে না। এদেরকে আমরা অ্যাসিমটোমেটিক গ্রুপ বলি, যে করোনা পজিটিভ বাট তাদের কোনো উপসর্গ নেই। কিছু সংখ্যকের উপসর্গ হলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু কিছু উপসর্গ হয়, যেমন কমন কোল্ড বলি আমরা, বা নর্মাল ফ্লু লাইক সিনড্রোম যেগুলো বলে, যে ঠান্ডা কাশি, গলা ব্যথা, একটু গায়ে ব্যথা, এগুলোই থাকবে। বাট অল্প সংখ্যক, যদিও অল্প সংখ্যক, কিন্তু তারপরেও নন প্রেগনেন্টের যেই প্রেগনেন্ট মাগুলো খুব দ্রুত অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়, এদের ভেন্টিলেশন লাগে, আইসিইউ অ্যাডমিশন লাগে, এদের ক্ষেত্রে প্রেগনেন্সির জটিলতা বেশি দেখা যাচ্ছে। যেমন আমরা বলি এক্লাম্পসিয়া, প্রিটার্ম ডেলিভারি, প্রিম্যাচিউর বাচ্চা হয়ে যাওয়ার সম্ভাবনা এবং গর্ভের ভেতরে বাচ্চা মরে যাওয়ার ঝুঁকিপূর্ণ অবস্থাও চলে যেতে পারে। তাছাড়া মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। সময়ের আগে মায়ের হেলথ ইমপ্রুভমেন্টের জন্য বাচ্চা ডেলিভারি করে ফেলতে যে হচ্ছে, সেই ডেলিভারিজনিত জটিলতাও এদের বেশি হচ্ছে, যেমন বেশি ব্লিডিং হতে পারে, ইনফেকশন আরও ছড়িয়ে যেতে পারে, এই ধরনের ঝুঁকির মুখে পড়ে যায়। সেই ক্ষেত্রে বিশেষ করে যেই মায়েরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, তাদের মধ্যে দেখা গিয়েছে যে যাদের বয়স একটু বেশি, 35-এর পরে যারা মা হচ্ছেন, যাদের ওজন বেশি, আমরা বলি বিএমআই যদি 25-এর উপরে থাকে, সেই মায়েরা বেশি ঝুঁকিতে থাকছেন। অথবা আগে থেকেই কোনো মায়ের যদি কোনো মেডিকেল ডিজিজ থাকে, যেমন প্রেশার, হাইপারটেনশন, ডায়াবেটিস, এই ধরনের কোনো যদি ঝুঁকি থাকে, যেটা আমরা এমনিতেও বলছি কোমরবিডিটি, অবশ্যই সেই ক্ষেত্রে এই মায়েরা বেশি ঝুঁকিতে চলে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এই কোভিড-19 এই রোগটির গর্ভস্থ সন্তানের উপর কি প্রভাব ফেলতে পারে? আচ্ছা, এক্ষেত্রেও গবেষণায় উঠে এসেছে যে গর্ভ অবস্থায় মা যদি কোভিড আক্রান্ত হন, তাহলে নর্মাল যে স্টাডি, সেটাতে অ্যাবর্শন বা ডেভেলপমেন্টাল যে প্রবলেমটা আমরা বলি জন্মগত ত্রুটি, এগুলো হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা দেয়নি। তাছাড়া জন্মকালীন যে জটিলতা বা কোন ওয়েতে জন্মগ্রহণ করছে তার উপরও এই কোভিড ইনফেকশানের প্রভাব পড়ছে না। মুড অফ ডেলিভারি বলি আমরা, যে সিজার হবে না নর্মাল হবে, তার উপরও ডিপেন্ড করছে না যে বাচ্চারা এফেক্টেড হবে কিনা, মায়ের বুকের দুধ বা ব্রেস্ট ফিডিং করছে কি করছে না, এর উপরও এই প্রভাবটা তেমন একটা পরিলক্ষিত হয়নি। তাছাড়া মায়ের সাথে থাকছে কিনা, এর উপরেও বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে, এই ধরনের কোনো রিসার্চ রেজাল্ট এখনও আউট হয়নি। তবে যেটা সমস্যা হচ্ছে, আগের বারও আমরা বলেছি যে মা যদি অ্যাফেক্টেড হয়ে খুব সিরিয়াস ইলনেসে চলে যায়, মায়ের কন্ডিশন যদি ক্রিটিক্যাল হয়ে যায়, তাহলে সেই বাচ্চাগুলোকে অন্য হেলদি একটা মায়ের চেয়ে 2 থেকে 3 গুণ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে প্রিম্যাচিউর ডেলিভারি যদি হয়, তাহলে এই বাচ্চাগুলোকে প্রিম্যাচুরিটি রিলেটেড যে কমপ্লিকেশান, যেমন ধরেন এনআইসিউতে অ্যাডমিশান,
তারপরে হচ্ছে লাং রিলেটেড জটিলতা, খাদ্যনালী জটিলতা, এদের নিউনেটাল জন্ডিস হওয়ার সম্ভাবনা, এগুলো সব অনেক আকারে বেড়ে যাচ্ছে। তাছাড়া এমনিতে বলা হয়েছিল যে লাস্ট ট্রাইমেস্টার, আমরা বলি থার্ড ট্রাইমেস্টার, যে 28 উইকস অনওয়ার্ড মায়েরা বেশি ঝুঁকির মধ্যে ছিলেন। বাট এখনকার সময় যে ডেল্টা ভাইরাসকে আমরা ফেস করছি, এই ক্ষেত্রে আমরা দেখলাম যে 20 থেকে 24 উইক্সের মারাও অনেক বেশি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছেন এবং অনেক খারাপ কন্ডিশনে চলে যাচ্ছেন। সেই ক্ষেত্রে এই সময়কার বাচ্চাগুলো অ্যাবর্শন হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, অথবা আমরা বাধ্য হচ্ছি প্রেগনেন্সি টার্মিনেট করতে অথবা অ্যাবর্শন করিয়ে ফেলতে মায়ের স্বাস্থ্যগত উন্নতির জন্য। এইভাবে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কোভিড কিন্তু বাচ্চাদেরও এফেক্ট করছে। আচ্ছা, এবং এই যে প্রিম্যাচিউর ডেলিভারি বলতে আপনি 37 সপ্তাহ কমপ্লিট হওয়ার আগের যে সময়টা সেটাকে আপনি বলছেন। আচ্ছা, কোভিড প্রতিরোধে একজন গর্ভবতী নারী কি কি নিয়ম মেনে চলবেন? যেহেতু গর্ভবতী মাদেরকে সামগ্রিক ঝুঁকি নির্ধারণের মাধ্যমে এদেরকে মধ্যম ঝুঁকির আওতায় রাখা হয়েছে, আমরা বলি ক্লিনিক্যালি ভার্নারেবল, যে ক্লিনিক্যালি ভার্নারেবল গ্রুপটা যে কোনো সময় অন্যদের চেয়ে বেশি আক্রান্ত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অন্যান্য নর্মাল সাধারণ মানুষের জন্য যে কোভিডকালীন সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে, এর পাশাপাশি এগুলো তো অবশ্যই প্রেগনেন্ট মাকে মাথায় রাখতে হবে, এর পাশাপাশি আরও কিছু বাড়তি সতর্কতা তাকে অবলম্বন করতে হবে। প্রথম আমরা যেটা বলছি সেটা হচ্ছে, এখন যেহেতু ভ্যাকসিনটা আমরা অ্যালাউ করে দিলাম, সেজন্য প্রেগনেন্ট মা ভ্যাকসিন নিয়ে ফেলবে, এটা একটা প্রোটেকশন। তাকে এই ডিজিজ হতে বাধা দিবে, আবার হলেও জটিল অবস্থায় পৌঁছানো থেকেও তাকে রক্ষা করবে। যে একজন গর্ভবতী নারী কোভিড আক্রান্ত যাতে না হন সেজন্য কি কি ধরনের প্রিভেন্টিভ মেজার নিতে পারেন? আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে নর্মাল যে স্বাস্থ্যবিধি এখন প্রজ্ঞাপনে বলা হচ্ছে সব সময়, সেটা তো অবশ্যই অবলম্বন করবে, যেমন মাস্ক ব্যবহার করা, বাসায় থাকা, হোম আইসোলেশন যেটাকে আমরা বলছি, অপ্রয়োজনে প্রেগনেন্ট মা বাহিরে বের হবেন না। সাথে হচ্ছে হেলথ সম্পর্কে সে একটু সচেতন থাকবে অন্যদের চেয়ে, সে একটু নিউট্রিশনাল যে খাবার দাবার ডক্টর যা আমরা অ্যাডভাইস করছি যে প্রেগনেন্সিকালীন সময় যে খাবারগুলো তার জন্য জরুরি সেগুলো সে নিয়মিত খাবেন। কিছুটা হালকা এক্সারসাইজ আমরা বলে দিই যে এক্সারসাইজ করতে হবে, কারণ প্রেগনেন্সি নিজেও যেমন ব্লাড জমাট বাঁধতে সাহায্য করে, করোনার ইনফেকশনের জন্য আমরা দেখি যে এই ব্লাড ক্লটিং ফ্যাক্টরটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে সে একটু মুভমেন্টের মধ্যে থাকবে, যেহেতু হোম আইসোলেশনে আছে, বেশি কোথাও যাচ্ছে না, সেই ক্ষেত্রে নিয়মিত সে কিছু হাঁটা চলাফেরা করবে, কিছু মাইল্ড এক্সারসাইজ করবে, কিছু ডায়েট সাপ্লিমেন্টেশনও আমরা বলি, যে যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন ডির ক্ষেত্রে যেটা রিসার্চে বলা হয়েছে যে এটা রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসতন্ত্রের যে জটিলতা কোভিডকালীন সময় হচ্ছে, এই উপসর্গগুলোকে কিছুটা কমিয়ে রাখতে সাহায্য করে। তবে এটাকে ট্রিটমেন্ট পারপাসে যে খুব ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট ভ্যালু আছে সেরকম কিছু না, কিন্তু আমাদের যেহেতু বাসায় থাকবে, সূর্যের আলো থেকে দূরে থাকবে, সেই জন্য ভিটামিন ডির সাপ্লিমেন্টেশনটাকে তাকে নিয়মিত একটু নিতে হবে। একটা বড় ভুল যেটা আমরা মায়েদের ক্ষেত্রে দেখি, এরা যে কোনো অকেশানে, যেমন ধরেন আমরা একটা ঈদ পার করলাম বা যে কোনো একটা নির্দিষ্ট গ্যাপের পরে, এরা যে কোশ্চেনটা খুব কমনলি আমাদেরকে জানতে চায় যে আমরা কোথাও জার্নি করতে যেতে পারবো কিনা। এই কোভিডকালীন সময় অবশ্যই আমরা এই ধরনের কোনো প্রিপারেশন বা প্ল্যান মাথায় রাখবো না, কারণ কোভিড এমনি সময়ও প্রেগনেন্সি নিজে ইটসেলফ, আমরা বলি প্রেগনেন্সি সবসময় হয় লো রিস্ক গ্রুপে থাকে, নয় হাই রিস্ক গ্রুপে, কখনোই সে নো রিস্ক গ্রুপে যায় না। লো থেকে যে কোনো সময় সে হাই রিস্ক গ্রুপে আসতেই পারে। সেই কারণে সাধারণ একটা সাবধানতা যে মাকে অবলম্বন করতে হয়। তার পাশাপাশি এখনকার কোভিড সিচুয়েশন আমরা কোনোভাবেই অন্য কোথাও মাস গ্যাদারিং বা অন্য কোনো জায়গায়, সেটা নিজের দেশের বাড়ি হলেও সে জায়গায় যাওয়ার চেষ্টা করব না। এগুলো নিয়মকানুন মেনে চলবো। কোনো ধরনের উপসর্গ যদি দেখা দেয় তাহলে অবশ্যই তার ম্যাটারনিটি ইউনিটের সাথে সে কথা বলবে, তাদের পরামর্শ অনুযায়ী চলবে। বাসায় যদি কেউ কোভিড আক্রান্ত হয় তাহলে অবশ্যই সে আইসোলেশনে চলে যাবে এবং তার নিজের টেস্টও করে রাখবে। এই ধরনের সাবধানতা অবলম্বন করে সে কিন্তু ভালো থাকতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই এখন যারা নাকি প্রেগনেন্ট মহিলা তারা কোভিড ভ্যাকসিন নিতে পারবেন, যারা প্ল্যান করছেন প্রেগনেন্সির জন্য তারা কি ভ্যাকসিন নিতে পারবেন? অবশ্যই তারা হচ্ছে নর্মাল, যেমন নর্মাল জনসাধারণকে আমরা ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করছি না, তারা কিন্তু সেই গ্রুপের মধ্যেই পড়ে। তবে আমরা যেটা অ্যাডভাইস করছি যে প্রেগনেন্সি একটা অবশ্যই প্ল্যানিংয়ের ব্যাপার, আবার চাইলেই প্রেগনেন্সি হয়, 1 মাসের মধ্যেই প্রেগনেন্সি হবে এমন কোনো কথা নেই। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ভ্যাকসিন সম্পর্কে যে আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি, এটা কিন্তু বিভিন্ন দেশের স্টাডির ভিত্তিতে, এক একটা ভাইরাস এক এক
গ্রুপ এক এক রকমের আচরণ করছে, সেই কারণে নেক্সট কোনো নতুন ভ্যারিয়েন্ট যদি আমাদের আসে সে কেমন আচরণ করবে আমরা আসলে জানি না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বেটার যদি সে প্ল্যানিংয়ে থাকে, এখনও প্রেগনেন্সি হয়নি তার, তাহলে অবশ্যই আগে সে ভ্যাকসিন কমপ্লিট করবে। ভ্যাকসিন কমপ্লিট করতে তো অনেক বছর লেগে যায় তা না, জাস্ট 2 মাস। একবার ভ্যাকসিন নেওয়ার 2 মাস পরে আবার সেকেন্ড ভ্যাকসিন নিয়ে ফেলে তারপরে সে প্ল্যানিংয়ে যাবে। কিন্তু ইন দ্য মিন টাইম যদি সে ভ্যাকসিন নিয়ে দেখে যে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাহলে অডিট হওয়ার কিছু নেই। তাহলে পরবর্তীতে যখন তার সেকেন্ড ডোজ নেওয়ার সময় হবে তখন উনি সেকেন্ড ডোজ নিয়ে নেবেন। সেকেন্ড ডোজ সে সময় নিয়ে ফেলতে। আচ্ছা, এই ভ্যাকসিন নেওয়ার পরে গর্ভস্থ সন্তানের উপর কি এর কোনো প্রভাব পড়তে পারে? এখন পর্যন্ত আমাদের দেশে তো আমরা রিসেন্ট প্রজ্ঞাপন জারি হলো যে আমরা প্রেগনেন্ট মাদেরকে ভ্যাকসিন নেওয়ার কথা বলছি, বা যে কোনো বয়সে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের যে মেয়েরা তাদেরও ভ্যাকসিন নিতে বলছি। সেই ক্ষেত্রে আমাদের দেশের কোনো স্টাডি এখনও বের করার সুযোগ হয়নি আমাদের, বাট বাহিরের দেশে যে স্টাডি কমপ্লিটেড হয়েছে সেখানে কোথাও এমন কোনো সাইড ইফেক্ট দেখা যায়নি যে যার কারণে আমরা ভ্যাকসিনটা নেওয়ার পরে অনেক খারাপ হয়ে যেতে পারি বা ভ্যাকসিন বাচ্চার উপরে প্রভাব ফেলতে পারে। তাছাড়া নিয়ার ফিউচারে কোনো প্রভাব ফেলবে কিনা সেই ব্যাপারে আসলে এখনও খুব বেশি ডাটা আমাদের হাতে নেই। সে কারণে আমরা বর্তমানের রেজাল্টটাই বলছি যে এখন পর্যন্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট পরিলক্ষিত হয়নি, বরং কোভিড কমপ্লিকেশান হয়ে যে খারাপ অবস্থা হয়ে যেতে পারে সেটা থেকে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে ভ্যাকসিন নিয়ে ফেলাটা এখন বুদ্ধিমানের কাজ। জি, আসলে এটাই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এখন, যে এই করোনা এবং কোভিড এটা নিয়ে আমরা অনেক বেশি রিসার্চ করতে পারিনি, আমরা আসলে সেই সময়টা পাইনি। এখন অনেক ধরনের গবেষণা হচ্ছে সারা বিশ্বব্যাপী, এবং তার উপর আপনি যেটা বলছেন যে প্রেজেন্ট স্টাডি এখন মানে খুব বেশি না হলেও এখনকার স্টাডির উপর ভিত্তি করে আসলে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে। তবে এটাকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, আমরা অন্যান্য রোগের ক্ষেত্রে আমাদের যেমন অনেক সময় লাগে, বাট এই রোগের ক্ষেত্রে একটা সুবিধা মন্দের ভালো আর কি, যে একটা সুবিধা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ দ্য এফেক্টেড অ্যাট এ টাইমে আমরা কিন্তু অনেক কেস দেখে ফেলছি। অন্যান্য সময় যেটা হতো কি 2-3টা দেশে হয়তো মহামারী হয়েছে, ঠিক আছে, এরকম প্যান্ডেমিক হয়নি। ফলে প্যান্ডেমিক হওয়াতে আমরা যেটা বলি যে নাম্বার অফ কেসের উপরে আপনার স্টাডি রেজাল্টটার এফিকেসি ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমরা বাহিরের দেশে যারা রিসার্চার সম্পন্ন করেছে তারা কিন্তু অনেক প্রেগনেন্ট মহিলাকে দেখে ফেলেছেন। সেই ক্ষেত্রে ওনারা যেহেতু ক্লিয়ারেন্স দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা বলবো যে বিভিন্ন গুজবে বা বিভিন্ন অন্যান্য কারো কাছ থেকে আতঙ্কিত না হয়ে, যেহেতু ডিসিশন এসেছে ভ্যাকসিনটা নিতে হবে, ওকে ফাইন, আমরা ভ্যাকসিন নিয়ে ফেলি। অবশ্যই। ভ্যাকসিন নিলে কি কি ধরনের অসুবিধা হতে পারে? আচ্ছা, নর্মালি আমরা তো অনেক আগ থেকেই বিভিন্ন ধরনের ভ্যাকসিনে অভ্যস্ত, তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওই অন্যান্য ভ্যাকসিনে যেই ধরনের মৃদু উপসর্গ হতে পারে, সবচেয়ে বড় কথা বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গই হচ্ছে না। আমরা অন্যদেরকে যে অবজার্ভ করেছি, আমরা তো অনেক দিন হলো প্রায় 9 মাস পার করে ফেলেছি ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ যারা কমপ্লিট করেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরও কিছু গ্রুপের খুব অল্প সংখ্যকের একটু জ্বর, গায়ে ব্যথা, কারো একটু বমি হয়েছে, মাথা ব্যথা করেছে, ডায়রিয়া হয়েছে, বাট ফর দ্য টাইম বিং কিছু সময় পরে কিন্তু সেগুলো ভালো হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশে ভ্যাকসিন নিয়ে হসপিটালাইজড হতে হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মোটামুটি সেফ একটা ট্রায়াল শেষ করেই তো একটা মেডিসিন মানুষের কাছে পৌঁছানো হয়, সেই ট্রায়াল বেসিসেও তার কোনো ক্ষতিকর দিক আবিষ্কৃত হয়নি। এখন যে অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যাপ্লাইয়ের সময় এমন কোনো ক্ষতিকর দিক আমাদের সামনে এসে পৌঁছায়নি। সেই কারণে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রেও আমরা ভাবছি, বা অন্য দেশে যে ট্রায়াল হয়েছে সেই ক্ষেত্রে বেশিরভাগ প্রেগনেন্ট মাই হয়তো ভালোই থাকবেন, বাট কারো হয়তো একটু মৃদু গায়ে ব্যথা, জ্বর, খাবার অরুচি, লস অফ অ্যাপিটাইট হতে পারে, সাথে ডায়রিয়া এবং মাথা ব্যথার মতো উপসর্গ তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার একটু আসি যে যদি কোনো গর্ভবতী মহিলা চিন্তা করেন যে উনি কোভিড হতে পারে, একটু সন্দেহ করছেন, হয়তো লক্ষণ আছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? আচ্ছা, সেক্ষেত্রে তার প্রথম দায়িত্ব হচ্ছে আইসোলেশনে চলে যাওয়া, কারণ যতক্ষণ পর্যন্ত টেস্ট কমপ্লিটেড না হচ্ছে, রেজাল্ট না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখনকার সিচুয়েশনে ওনাকে সাসপেক্টেড কোভিড বা কোভিড পজিটিভ হিসাবেই ডিল করতে অভ্যস্ত। সেক্ষেত্রে উনি সেলফ আইসোলেশনে যাবে, আতঙ্কিত হবেন না। সাথে হচ্ছে ওনার লক্ষণগুলো নিয়ে উনি সাথে সাথে ডক্টরের কাছেও আসবেন না। বাসায় যে হেলদি পার্সোনেল আছে, আদার যে ফ্যামিলি মেম্বার আছে, তারা যে কেউ তার ডক্টরের সাথে কথা বলতে পারে, আমাদের কাছে আসতে পারে, যে যার অ্যাটাচমেন্টে থাকে সেই ডক্টরের কাছে গেল। তারা তখন পরিস্থিতি বিবেচনায় তাকে আমাদের যে কোভিড কনসালটেন্টরা আছেন যারা কোভিড ট্রিটমেন্ট দিচ্ছেন তাদের সাথে আলোচনার সাপেক্ষে তার জন্য নির্ধারিত কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে তাকে
আইসোলেশনে যাওয়া এবং টেস্ট করা। অনেক ক্ষেত্রে আমরা যেটা ফেস করছি, বেশিরভাগ পেশেন্ট কমপ্লেনটা বলছে এভাবে যে আপা ইঞ্জেকশন নিয়েছিলাম তো টিটির সেকেন্ড ডোজ নিয়েছি, তো সে তখন থেকে গায়ে ব্যথার জ্বর আসছে, এরপরে কালকে একটু ফ্রিজের পানি খেয়েছি, একটু কাশি হচ্ছে, ওষুধ দিয়ে দেন। তখন আমরা যতই বুঝাতে চাই যে আমরা কিন্তু কেউ বলিনি এখন পর্যন্ত কোনো জায়গায় বলা হয়নি যে কোভিড কোন ধরনের স্পেসিফিক উপসর্গ তৈরি করছে। সেই ক্ষেত্রে যে কোনো উপসর্গ, যেমন টেম্পারেচার এসেছে, হাই রাইজ অফ টেম্পারেচার হতে হবে এমন কোনো কথা নেই, জ্বর এসছে এটাই এনাফ। কাশি নতুন অথবা পুরনো দীর্ঘমেয়াদী কাশি অথবা নতুন কাশি হয়েছে, সে কোনো ধরনের টেস্ট অথবা গন্ধে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করছে অথবা আনডিউ খুব জেনারেলাইজড একটা উইকনেস বা শরীর ব্যথা করছে, এসব লক্ষণও কিন্তু কোভিড লক্ষণ। আমরা যেটা পেশেন্টকে সচেতন হওয়ার জন্য বলি সেটা হচ্ছে আপনি তো বুঝলেনই, জানছেনই যে না আসলে এটা কোভিড না, খুবই কনফিডেন্ট, ওকে ফাইন, আমরা শুধু একটু ডকুমেন্টেশনে কনফিডেন্ট হতে চাচ্ছি যে আপনার কোভিড হয়নি, বাট ডকুমেন্টেশনে যদি আমরা দেখি কোভিড না, দেন আরও বেশি আমরা মানসিক শক্তি ফিরে পাবো, আরও বেশি ট্রিটমেন্টটা বাসায় করাতে পারবো, সেজন্য অবশ্যই তাকে টেস্ট করাতে হবে। যদি গর্ভবতী কোনো নারী টেস্টের পর কোভিড পজিটিভ আসেন, সেক্ষেত্রে তিনি কি করবেন? আচ্ছা, কোভিড পজিটিভ আসলে এবার তো আমরা 3টা ক্যাটাগরিতে তাকে পাবো, হয় সে অ্যাসিম্পটোম্যাটিক গ্রুপে আছে, বাসার অন্য কারো পজিটিভ, সেখান থেকে কন্ট্যাক্ট ট্রেসিংয়ে উনি পজিটিভ হয়েছেন, অথবা আমরা তাকে মৃদু উপসর্গ হিসাবে পেতে পারি, যে এর আগে আমরা যেটা বলেছি যে মৃদু উপসর্গের মধ্যে যা যা থাকতে পারে, তেমন একটা অসুস্থ না, বাট একটু কাশি, একটু জ্বর, একটু ঠান্ডা লেগেছে, গলা ব্যথা এরকম থাকতে পারে। আর একটা হচ্ছে সিরিয়াস কমপ্লিকেশনের দিকে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রথম দুটো ক্ষেত্রে যে অ্যাসিম্পটোম্যাটিক আছে অথবা মৃদু উপসর্গে ভুগছেন, সেই ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার মতো আসলে কিছু নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না স্যাচুরেশন ফল করছে অথবা মায়ের অন্যান্য কোনো জটিল উপসর্গ দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অথবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডেভেলপ করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক ধাপ পর্যন্ত করোনার চিকিৎসা বাসায় সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের শুধু নির্দেশনা হচ্ছে বিভিন্ন মোবাইলে বা ইথারে যেসব প্রেসক্রিপশন ভেসে বেড়াচ্ছে, আমরা ওগুলো থেকে ট্রিটমেন্ট করব না, অবশ্যই রেজিস্টার্ড কোনো করোনা চিকিৎসকের পরামর্শে আমরা চিকিৎসা ব্যবস্থা শুরু করব। সেই ক্ষেত্রে আমরা বলি যে যেই মা যার চেক আপে আছেন তার সেন্টারেই একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, যদি না থাকে সে তখন অন্য জায়গারও হেল্প নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বাসায় থাকবে সে, বাসায় থেকে আবার আগেও বলেছি যে কোভিড পজিটিভ সে কিন্তু দৌড়ে হসপিটালে আসবে না, সে হচ্ছে যে কোনো হেলদি একজন পার্সনকে দিয়ে তার কমপ্লিকেসি বা তার উপসর্গগুলো ডক্টরের কাছে জানাবে। দেন ডক্টর, আমরা হয় অনলাইনে আছি, না হয় হোয়াটসঅ্যাপ, যে কোনো মানে সাইডে কিন্তু আমরা ওপেন থাকছি 24 আওয়ার্স পেশেন্টদেরকে একটু সহযোগিতা করার জন্য, সেই ক্ষেত্রে যাতে কমিউনিটি স্প্রেডিংটাও কমানো যায়। মা যদি দ্রুত চলে আসে তাহলে অন্য মায়েরা কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই উনি বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাপত্র ফলো আপ করবে। তার সাথে আবারও আগের মতো একটু ভালো থাকার জন্য, মাইন্ড ডাইভার্টেশনের জন্য তার একটু হাঁটাহাঁটি করা, একটু মৃদু এক্সারসাইজ করা, ডায়েটারি কোনো চেঞ্জ হবে কিনা সে সম্পর্কে অবহিত হয়ে সেই ধরনের ডায়েট অপশানে তাকে থাকতে হবে। এবং ভাইটাল সাইনগুলো আমরা বলি যে একটু পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন দেখা, এটা এখন সবাই জানে, বাসায় প্র্যাকটিস করছে, এটা দেখা, ব্লাড প্রেশারটা একটু মনিটর করা, এগুলো করে যদি কখনো কোনো জটিল উপসর্গ দেখা যায় তাহলে অতি দ্রুত ইমার্জেন্সি বা যেখানে চিকিৎসা হচ্ছে সেই জায়গায় তাকে চলে আসতে হবে। আচ্ছা, আমরা আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমরা শুনছি আপনার কথা। হ্যালো, আমি দুবার থেকে বলছিলাম, মোহাম্মদ রফিক খান। জি, আমার ওয়াইফের 28 সপ্তাহ চলতেছে প্রেগন্যান্সি। আচ্ছা, 28 উইকস মানে 28 সপ্তাহ চলছে আপনার ওয়াইফের। আমি তাকে যে ডাক্তার দেখাই। জি জি জি, একটু দ্রুত বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি টিকা করোনার টিকা তাকে দেওয়া যাবে কিনা, আমি যে ডাক্তার দেখাই ওনাকে আমি বলছিলাম যে করোনার টিকা তাকে দেওয়া যাবে কিনা। সে বলছে যে আপনি 30 সপ্তাহের মধ্যে 2টা ডোজ কমপ্লিট করবেন। 33 সপ্তাহের মধ্যে 2টা ডোজ কমপ্লিট করতে বলা হয়েছে। ডাক্তার ওনাকে আমি যা বলছিলাম, উনি বলল যে সরকারে এখনো আমাদের অনুমতি দেয় নাই যারা প্রেগন্যান্সি তাদের টিকা দেওয়ার জন্য, তাহলে আপনার স্ত্রীকে আমি দিতে পারবো না।
তো আচ্ছা, এখন এই দিলে কি সমস্যার কারণে নিষেধ করলো নাকি সরকারের অনুমতি দেন এই কারণে উনি নিষেধ করলো, এই বিষয়টা আমি জানতে চাই। এবং এই টিকা দিয়ে কোনো সমস্যা আছে কিনা, না আমি দিতে পারবো কিনা। জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় উনি যখন কি গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলেন তখনও মনে হয় সরকার থেকে আসলে এই প্রজ্ঞাপনটা জারি হয়নি, তাই মনে হয়। আপনি এছাড়া দর্শকে যদি কিছু বলতে চান, আপনার মতামত আপনি বলতে আচ্ছা, পারেন। এই ক্ষেত্রে 28 উইক্সের থেকে বা যে কোনো সময় প্রথম থেকে আমরা যেটা ডিসিশন নিয়েছিলাম যে 13 থেকে 33 সপ্তাহের মধ্যে আমাদের প্রেগনেন্ট মাদেরকে আমরা ভ্যাকসিনটা দিয়ে দেব। বাট এখন যেটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে টাইম টু টাইম তো আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, কারণ আসলে আমরা এখনও কোনো নির্দিষ্ট রূপরেখা জানি না। সেই ক্ষেত্রে এখন সিদ্ধান্ত হচ্ছে যে কোনো প্রেগনেন্ট মা, যে কোনো গর্ভবতী মা অবশ্যই ভ্যাকসিন দিতে পারবে। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি যেটা ফেস করেছেন, হয়তোবা আপনার সেন্টারে তখন পর্যন্ত এই প্রজ্ঞাপনটা গিয়ে পৌঁছায়নি। এখন এটা গভর্নমেন্ট থেকে কিন্তু যারা ভ্যাকসিন স্ক্যাজুয়ালে আছেন তাদের পক্ষ থেকে খুব ক্লিয়ার, একদমই মানে সাধারণ মানুষ বুঝতে পারবে এমন এক ধরনের প্রজ্ঞাপন প্রতিটা সেন্টারে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে সে যে ডক্টরের পরামর্শে আছেন সে তাকে প্রাইমারিলি জানাবেন যে হ্যাঁ উনি ভ্যাকসিন দিতে পারেন। বাট আলটিমেটলি কিন্তু যেই সেন্টারে উনি রেজিস্ট্রেশন করেছেন সেই সেন্টারে রেজিস্টার্ড একজন ডক্টর আছেন, সেই ডক্টর ওনার হেলথ ইভ্যালুয়েশন করে ওনাকে সব কিছু বোঝানোর পরে একটা কনসেন্ট বা সম্মতিপত্রে সিগনেচার নেন। সিগনেচার নিয়ে তারপরে এইবার উনি ভ্যাকসিনের আওতায় আসতে পারবেন। আর এখন পর্যন্ত আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ইনশাল্লাহ তেমন কোনো অসুবিধা হয়নি, হবে না। জি, আপনার সাথে আমি আসলে এই ব্যাপারটাতে আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই। আপনি যেটা বলছিলেন একটু আগে যে এটা আসলে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বিভিন্ন সিদ্ধান্ত, এবং যেহেতু ভাইরাসটা প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং আমাদের গবেষণা চলছে সারা পৃথিবীব্যাপী, সেজন্য নতুন নতুন সিদ্ধান্তের সাথে আমাদের অ্যাকাস্টমড হতে হচ্ছে। তবে সবচেয়ে যেটা যুক্তিযুক্ত হবে যে বর্তমান সিদ্ধান্তের সাথেই আসলে চলা, মানে এটা যেমন হয়তো এই সিদ্ধান্তটাই আগে হয়তো ছিল যে গর্ভবতী মহিলাদের দেয়া যাবে না, কিন্তু এখন সিদ্ধান্ত সরকারি তরফ থেকে এসেছে যে হ্যাঁ দেয়া যাবে। কাজে আমরা এখন এই সিদ্ধান্তটাকে সাপোর্ট করব। আগে কেন দেয়া যেত না, কেন না করেছিল, ওটা অবশ্যই ওনারা বিবেচনায় এনে ওই রিসার্চটা শেষ করেছেন। এখন নতুন কোনো তথ্য আমাদের কাছে আছে, সেই কারণে এই ডিক্লারেশনটা এসছে। তাহলে আমরা আর পেছনে দেব না, সামনে অতিরিক্ত ভাববো না, কারণ বর্তমানটা তো ফেস করতে হচ্ছে আমাদেরকে। এই যেমন ডেল্টা ভ্যারাইটি, এটা তো আগে ছিল না, তাই না? সামনে আর কোনো নিজস্ব ভ্যারিয়েন্ট আমাদের তৈরি হবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আপাতত ডেল্টাকে ফেস করার জন্য আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটাই একটু বিশ্বস্ততার সাথে, আস্থার সাথে এই খবর অবশ্যই আমরা নেব, যাচাই করব, যে যা বললো সেই হিসাবে কাজ করব না। বাট তারপরেও বিভিন্ন সেন্টারে বিভিন্ন ডক্টর যখন আমরা কথা বলছি, ডেফিনেটলি তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা বলছি। সেই ক্ষেত্রে বর্তমানকে প্রাধান্য দিতে হবে অবশ্যই। এবং আপনি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা যাচাই করব, যারা নাকি গর্ভবতী মহিলা, যেমন আমাদের যিনি ফোন করলেন উনি যেমন এই ব্যাপারটা হয়তো পরীক্ষা করে দেখতে পারেন, যাচাই করতে পারেন, তবে যাচাই করার সোর্সটা যেন খুবই একটা বিশ্বাসযোগ্য একটা সোর্স হয়, অথেন্টিক, যেটা আমরা বলি যে সিডিসি থেকে অথবা WHO থেকে অথবা আমাদের যে সরকারি প্রজ্ঞাপন, সেগুলোই যেন আসলে বিশ্বাস করা হয়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অনেক কিছু থাকে, ওগুলোতে কান দিলে বরং আরও বেশি ক্ষতি। যে আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। প্রেগন্যান্সি ট্রাইং এ আছি এখন, বাট আমার এই মান্থের পিরিয়ড শেষ হয়েছে, আজকে হচ্ছে 8ম দিন। তা আমি এখন প্রেগন্যান্সি ট্রাইং এর মধ্যে আছি, কিন্তু এখনো ভ্যাকসিন নেওয়া হয়নি, আমার ফার্স্ট ডোজও নেওয়া হয়নি। তা আমি ফার্স্ট ডোজটা এই মান্থেই নিব। তো এই মান্থে ট্রাইং এর মধ্যে যে আমার কনসিভ হয়ে যাবে সেটা তো আমি মানে বুঝবো না, মানে নেক্সট মান্থের পিরিয়ডের ডেট পর্যন্ত আমি কনসিভেট মানে হয়েছে কিনা সেটা বুঝবো না। তাহলে এখন এই ডেটের মাঝে যদি আমি ভ্যাকসিন নিয়ে নেই এবং নেক্সট মান্থে যদি কনসিভটা হয়ে যায় তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা, এটা জানার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করেছেন তার উপরেই ডিসকাশন করেই আমরা আলোচনায় বা সিদ্ধান্তে এসেছিলাম যে যে কোনো রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলাই ভ্যাকসিনটা নিতে পারবে। কিন্তু আমাদের যেটা অবজারভেশনাল স্টাডি থেকে এসেছে সেটা হচ্ছে যদি কেউ প্ল্যানিংয়ে থাকে, স্টিল নাও প্রেগনেন্ট হয়নি,
সেই ক্ষেত্রে আমরা বলি যে ওকে ফাইন, আমরা একটু 2 মাস প্ল্যানিং থেকে সরে আসি, 2 মাসে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে আমরা প্রেগন্যান্সি ট্রাই করব। তবে এর মধ্যে কারো যদি ডেট চলে আসে, রেজিস্ট্রেশন তো আপনার প্ল্যানিং অনুযায়ী হবে না, তাই না? যদি আমাদের কারো ডেট চলে আসে, আগে রেজিস্ট্রেশন করে ফেলেছি, সেক্ষেত্রে অবশ্যই সে ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবে। এবং ভ্যাকসিন দেওয়ার পরে যে শুধু যদি সে কনসিভ করে, তাহলে এখন পর্যন্ত বলা হচ্ছে গর্ভকালীন সন্তানের ডেভেলপমেন্টাল অথবা অ্যাবর্শনজনিত কোনো জটিলতা হওয়ার কোনো লক্ষণ দেখা দেয়নি, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। এই সময়ে গর্ভবতী মায়েদের আপনারা যে একটা অ্যান্টিনেটাল চেকআপের শিডিউল দেন, সেটা কীরকম হবে? এটা কি খুব ফ্রিকোয়েন্ট হওয়া উচিত নাকি? আচ্ছা, এমনিতে অ্যান্টিনেটাল চেকআপের যেটা স্ক্যাডিউল, সেটা হচ্ছে আমরা বলি যে একটা ম্যাক্সিমাম ভিজিট থাকে, একটা মিনিমাম ভিজিট থাকে, একটা ইমার্জেন্সি ভিজিট থাকে। তো ইউজুয়ালি আমরা বলি এখনকার যে কোভিডকালীন সতর্কতা চলছে, যে হোম আইসোলেশন বা আমরা একটু বাসায় থাকবো, আসবো না, হসপিটাল তো এখন করোনার জন্য একটা মোক্ষম জায়গা, যেখানে 50% পেশেন্টই করোনা সিমটম বা অ্যাসিমটোমেটিক ঘুরে বেড়াচ্ছে। সেই ক্ষেত্রে প্রেগনেন্ট মাদেরকে আমরা বলছি যে মিনিমাম অ্যান্টিনেটাল ভিজিটের আওতায় নিয়ে আসতেছি এবং ইমার্জেন্সি অ্যান্টিনেটাল ভিজিটটা খোলা রাখছি। মিনিমাম বলতে 3 মাসের মধ্যে, ফার্স্ট 3 মাস বা 12 উইক্সের মধ্যে একবার সে আসবে, এটাকে আমরা বুকিং ইনভেস্টিগেশন বলি। এই সময় তাকে আমরা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করি, ডেটিং আলট্রাসাউন্ড করি এবং প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ আছে কিনা, মার বেসিক হেলথ চেকআপটা হয়ে যায়। এর উপরে ডিপেন্ড করে পরবর্তী ডেট দেওয়া হয়। সেক্ষেত্রে 20 থেকে 25 বা 20 থেকে 22 সপ্তাহের সময়, এই সময় একটা খুবই ভাইটাল স্ক্যানিং ব্যাপার থাকে, আমাদের অ্যানোমাল স্ক্যান বলি আমরা, এবং মায়ের কিছু আবার ব্লাড টেস্ট করতে হয়। এই সময়টা সে আবার আসবে। এই ক্ষেত্রেও যদি দেখা যায় যে মা লো রিস্ক গ্রুপে পড়লো, সেই ক্ষেত্রে আমরা বলি যে আবার সে 34 থেকে 36 উইক্সের দিকে একবার আসবে। সেই সময় আমরা দেখে গ্রোথ অ্যাসেসমেন্টটা করি। এখানেও যদি মা ভালো থাকে, কোনো কোমরবিডিটি না থাকে, তাহলে তাকে বলছি যে একবারে টাইম অফ ডেলিভারি 36 অনওয়ার্ডস এর মধ্যে যদি সে খুব ভালো থাকে, বাচ্চার কন্ডিশন সে বুঝতে পারে, নড়াচড়া খেয়াল রাখতে পারে, সেই ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠলে সে আসবে। আদারওয়াইজ যদি আমরা যে ডেট বলে দিয়েছি যে এই ডেটের মধ্যে তার ডেলিভারি হতে হবে, তার মধ্যে ডেলিভারি পেইন না উঠলে সে আমাদের কাছে আসবে। এর মধ্যে কেউ যদি কোভিড আক্রান্ত হন বা কোনো কারণে সে অসুস্থ হন, তাহলে অবশ্যই এক্সট্রা যে ইমার্জেন্সি ভিজিট বলা হয় সেই ক্ষেত্রে আসবে। কিছু কিছু টেস্ট এখন কিন্তু হোম কালেকশনের ব্যবস্থা করা হয়েছে, আমাদের স্কয়ার হসপিটালে এই সুবিধা আছে। সেই ক্ষেত্রে কিছু পরীক্ষার জন্য মায়ের আসা জরুরি না, আলট্রাসাউন্ড ছাড়া বাকি সব টেস্ট কিন্তু সে বাসায় করতে পারে, যার যার সামর্থ্য অনুযায়ী সে বাসা থেকেও করে পরে হেলদি যে পার্সোনাল আছে একটু লো রিস্ক গ্রুপে, সে আমাদের সাথে এসে রিপোর্ট নিয়ে ডিসকাস করতে পারে। এই ক্ষেত্রে প্রেগনেন্ট মাদের সুবিধার জন্য আমরা সরাসরি তো কনসালটেন্সিতে আছি, আমরা কখনোই অন্য জায়গার মতো আমরা কখনোই আমাদের কনসালটেন্সিটাকে বন্ধ রাখিনি। যে যখন থেকে করোনা ক্রাইসিস চলছে তখন থেকে কিন্তু আমরা আগের মতোই, আমরা প্রতিটা গাইনি কনসালটেন্ট, বিশেষ করে আমাদের স্কয়ার হসপিটালে আমরা প্রতিদিন রুগী দেখে গিয়েছি। এর পাশাপাশি আমরা অনলাইন কনসালটেশনেরও ব্যবস্থা করেছি। তাছাড়া পার্সোনালি অ্যাটাচমেন্টে থেকে হোয়াটসঅ্যাপ, ভাইবার এসব মাধ্যমে আমরা রিপোর্ট ইভ্যালুয়েশন করে মাকে হেল্প করে থাকি। সেই ক্ষেত্রে তার একটু মিনিমাম ভিজিটে আসেই ভালো। আচ্ছা, তার মানে আপনারা এই সময় আসলে মিনিমাম ভিজিটটাকেই প্রেফার করছেন, কিন্তু যদি মনে করেন যে রুগী আরও বেশি যাওয়া উচিত, সেক্ষেত্রে আপনারাই তাকে উপদেশ দিয়ে দিচ্ছেন যে কখন যাবে কিংবা কোন সময় আসলে বেশি যাওয়াটা জরুরি। আচ্ছা, আমি একটু কন্ট্রাসেপশনের দিকে আসি, যে এই সময় কিংবা পরবর্তী ডেলিভারির পরপর কন্ট্রাসেপশনটা জরুরি কিনা কিংবা কতখানি জরুরি? আচ্ছা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ প্রেগনেন্সির ডেলিভারি হয়ে যাওয়ার পর মা আসলে খুব দ্রুত রিটার্ন অফ ফার্টিলিটিতে ফিরে আসে। তার ফার্টিলিটি ক্যাপাসিটিটা এত দ্রুত রিটার্ন করে, যেটা আমাদের একটু সামাজিক ভুল ধারণা আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এই কন্ট্রাসেপশন অ্যাডভাইসটা মায়েরা দুর্ঘটনাটা ঘটার পরে আমাদের কাছে আসে। সেজন্য নিয়ম হচ্ছে লাস্ট ধাপ অফ প্রেগনেন্সির সময় এবং ডেলিভারি পরপরই মাকে একটা প্রাইমারি ওয়ার্নিং দেয়া, যে তার কন্ট্রাসেপশন পদ্ধতি সুন আফটার ডেলিভারি আসলে শুরু করতে হবে। 6 সপ্তাহের পর থেকে আমরা যেহেতু ফিজিক্যাল রিলেশন অ্যালাউ করে দিচ্ছি, তখন থেকেই কিন্তু মা পরবর্তী প্রেগনেন্সির জন্য শারীরিকভাবে তৈরি হয়ে যাচ্ছে, যদিও তার বহনের ক্যাপাসিটি থাকছে না। ফলে আনপ্ল্যান প্রেগনেন্সি জনিত জটিলতায় সে ভুগতে পারে। সেই কারণে অবশ্যই তাকে ডিসচার্জের আগে কন্ট্রাসেপশন সম্পর্কে জানিয়ে রাখতে হয়। দেন আমরা যখন 6 উইক্সের একটা ভিজিটের কথা বলি, সেই সময় তাকে আবার ভালো করে কন্ট্রাসেপশন সম্পর্কে জানিয়ে রাখা হয় যে কী কী কন্ট্রাসেপশন তার জন্য অ্যাপ্লিকেবল। সামাজিকভাবে মানুষ যেই ভুল তথ্যটা ইউজুয়ালি দিয়ে থাকে বা পেয়ে থাকে, সেটা হচ্ছে ডেলিভারির পরপর যেহেতু পিরিয়ড এখনও নর্মালাইজ হয়নি, বাচ্চা ব্রেস্ট ফিডিংয়ে আছে, সেই ক্ষেত্রে কন্ট্রাসেপশন তেমন জরুরি না। কিন্তু আমরা বলছি এই দুটোর কোনোটাই কিন্তু মাকে এক্সট্রা কোনো প্রোটেকশন দিচ্ছে না। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো কন্ট্রাসেপশন মেথড ব্যবহার করতে হবে।
আচ্ছা, এবং এই সময় কেউ যদি আসলে আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি হয়েই যায়, সেক্ষেত্রে এই প্যান্ডেমিকের সময় কিন্তু ওটা বাড়তি ঝুঁকি তৈরি করবে। এটা অবশ্যই বাড়তি ঝুঁকি তৈরি করবে। আমরা এর মধ্যেও কিছু পেশেন্ট পেয়ে গিয়েছে আসলে, যে শুরুর দিকে আমাদের তো এপ্রিল মাসে প্রথম আমাদের গাইনি ডিপার্টমেন্টে প্রেগনেন্ট মায়ের কোভিড পেয়েছিলাম আমরা অ্যাসিমটোমেটিক গ্রুপের মধ্যে। অ্যাডমিশন ক্রাইটেরিয়ায় যে কোভিড টেস্ট করা হয় তখন সে মা কিন্তু আনপ্ল্যানভাবে আবার নেক্সট টাইম এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছেন। উনি যদি কন্ট্রাসেপশন অ্যাডভাইসটা একটু ভালো করে বুঝতেন বা নিতে আসতেন, তাহলে হয়তো এই ক্যাটাস্ট্রফটা তাকে বহন করতে হতো না। এটা খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন এখনকার। আচ্ছা, আমাদের হাতে সময় নেই, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে কোন ধরনের পদ্ধতিটা আসলে এই সময় বেশি কার্যকরী হবে? আচ্ছা, এই ক্ষেত্রে মায়ের বয়স এবং তার বাচ্চার সংখ্যা কটা আছে, কি একটা বাচ্চা বা দুটো বাচ্চা বা ফ্যামিলি কমপ্লিট হয়েছে কিনা, এর উপরে ডিপেন্ড করে বিভিন্ন অনেক ধরনের কন্ট্রাসেপশন আসলে তার জন্য প্রযোজ্য। শুধুমাত্র আমরা বলছি যে ওরাল কন্ট্রাসেপশন পিল বা কম্বাইন্ড পিল নামে যে ট্র্যাডিশনাল কন্ট্রাসেপশন পিলটা আছে, এটা বাদে সে ইনজেক্টেবল কন্ট্রাসেপশন নিতে পারে, 3 মাস পর পর নিতে হয়। তাছাড়া মিনি পিল নামে এক ধরনের লো ডোজ পিল আছে, সেটা সে খেতে পারে, প্রতিদিন খেতে হয়। ইনজেক্টেবল একটা কন্ট্রাসেপশন আছে, আমরা বলি রড বা ইমপ্ল্যান্ট নামে পাওয়া যায়, যেটা 2 বছরের প্রোটেকশন দেবে তাকে। তাছাড়া ডিভাইস নামে একটা কন্ট্রাসেপশন পাওয়া যায়, যেটা ইনজেক্টেবল কন্ট্রাসেপশন ডিভাইস, সেটাও সে 10 বছরের জন্য নিতে পারে। আমাদের হাতে আর সময় নেই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে তাহলে প্লিজ বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এখন আমরা একটা খুবই কঠিন সময় পার করছি। আমরা বলি যে পৃথিবীর অসুখ, জীবাণুর বিরুদ্ধে মানবতার লড়াই চলছে। এই লড়াইয়ে অনেকভাবে অংশগ্রহণ করছে। এখানে ফ্রন্টলাইন ফাইটার বলে আসলে কিছু নাই, আমরা সবাই ফাইটার। শুধু আমাদের কাজ হচ্ছে আমাদের জায়গায় থেকে আমাদের দায়িত্বটুকু পালন করা। এই জীবাণু যুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা বা সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখে তারা হচ্ছেন একদল সায়েন্টিস্ট, এদেরকে চিকিৎসা বিজ্ঞানী বলা হয়। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন উপাত্ত সংগ্রহে বিভিন্নভাবে এই ভাইরাসকে দমন করার পদ্ধতি আবিষ্কারে ব্যস্ত আছেন। আবিষ্কারের ভারটা না হয় আমরা বিজ্ঞানীদের হাতে ছেড়ে দেই। ওনাদের দিক নির্দেশনায় একদল চিকিৎসক দিন রাত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার ভারটা না হয় চিকিৎসকের কাছে থাকুক, আমাদের দায়িত্ব হচ্ছে সচেতনতার ভারটা তুলে নেওয়া। আমরা আমাদের জায়গা থেকে একটু সচেতনতার রোলটা প্লে করি। আগামী প্রজন্ম যখন করোনা মুক্ত পৃথিবীতে আমাদের এই যুদ্ধ জয়ের ইতিহাস পড়বে, তখন যেন আমরা আমাদের সেই জয়ের ইতিহাসে একটা ছোট্ট ফুটস্টেপ রাখতে পারি, আমরা সেই চেষ্টা করব। জীবিকার প্রয়োজনে আমাদের লকডাউন তুলে দিতে হচ্ছে, জীবনের প্রয়োজনে লকডাউন দিয়েছিলাম, জীবিকার প্রয়োজনে আবার খুলে দিতে হচ্ছে। তার মানে এই না জীবাণু পালিয়ে গিয়েছে বা জীবাণু হেরে গিয়েছে, আমাদের এখনো অনেক দূর যেতে হবে। লকডাউন খুললেও আমরা কিন্তু আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বা যে সামাজিক দূরত্ব, সেটা কিন্তু বজায় রাখবো। প্রয়োজনে আমরা বাহিরে যাব এবং সেই সময় স্বাস্থ্যসম্মতভাবে বিধি নিষেধ মেনে অবশ্যই মাস্ক ব্যবহার করব। মাস্ক এবং পিপি নামে যেই জিনিসগুলো আমরা পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতে দেখি, এটা আসলে স্বাভাবিক প্রোটেকশন না। এর মাধ্যমে আপনি ভুলভাবে নিজেকে সিকিউর ভাবছেন। তাছাড়া যে কোনো ধরনের করোনার লক্ষণ যদি দেখা যায়, অবশ্যই আমরা ডক্টরের শরণাপন্ন হব এবং আমরা টেস্ট করতে দেরি করব না, এবং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবে। ইথারে ভেসে থাকা কোনো চিকিৎসাপত্র থেকে একের চিকিৎসায় অন্যকে চিকিৎসা দেব না। জি, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। দর্শক, দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি করোনাকালীন প্রেগনেন্সি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙা প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।